সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল ৯টার খবরে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। চট্টগ্রামে ২৫ বছর আগে ফাইলবন্দি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলাটি আবারও আলোচনায়। হত্যায় অভিযুক্তদের একজন মেজর মোজাফফর গ্রেপ্তারের পর দাবি উঠেছে মামলাটি পুনরুজ্জীবিত করার। সিনিয়র আইনজীবীদের মতে বেসামরিক সম্পৃক্ততা জানতে নতুন তদন্ত দরকার। তবে নির্দেশনা পেলে মামলাটি পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নেয়ার কথা বলছেন সরকারি কৌঁসুলি। ১৯৮১ সালে ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার একদিন পর চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা হয়েছিল একটি হত্যা মামলা, যাতে আসামি করা হয় ১০ সেনা কর্মকর্তাকে, যার অন্যতম সদ্য গ্রেপ্তার হওয়া মেজর মোজাফফর হোসেন। নথি অনুযায়ী মামলাটির তদন্তে সবশেষ দায়িত্বে ছিল সিআইডি, যারা তদন্ত শেষ করতে আদালতের কাছ থেকে সময় নিয়েছিল ১৭৩ বার। তবে ঘটনার সময় সার্কিট হাউসে অবস্থান করা অনেককে বারবার ডাকা হলেও সাক্ষ্য দিতে আসেননি, এমন মত দিয়ে ২০০১ সালের ১২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা, যা আদালত গ্রহণ করে ২৪ অক্টোবর। সাবেক সামরিক কর্মকর্তা সহ বিভিন্ন জনের লেখায় উঠে এসেছে কতিপয় বিপদগামী সেনার হাতে প্রাণ হারিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। তবে এর পেছনে বেসামরিক সম্পৃক্ততাও কখনো উড়িয়ে দেওয়া হয়নি। সিনিয়র আইনজীবীরা মনে করেন, সামরিক আদালতে ঘটনাটির বিচার হলেও দেশি বিদেশি ষড়যন্ত্র বা বেসামরিক সম্পৃক্ততা উদ্ঘাটনে মামলাটি পুনরুজ্জীবিত করে দরকার সমন্বিত তদন্ত। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে মেজর মোজাফফর। বাহিনীর সদস্যদের বিচার সামরিক আদালত হয়েছে, বেসামরিক কোনো সদস্য যদি জড়িত থাকে, কোনো তথ্যপত্র যদি পাওয়া যায়, পুলিশ যে কোনো সময় এটা রিভাইভ করতে পারে, জানির সুযোগ রয়েছে ফৌজদারি কার্যবিধির ১৭৩ বি ধারা অনুযায়ী। আমাদের রাষ্ট্রপ্রধানকে বা আমাদের লোকগুলোকে তখনই মারা হয় যখন এরা আমাদের রাষ্ট্রের পক্ষে দৃঢ় অবস্থান নাই। এইটার সামনে যারা ছিল, পিছনে যারা ছিল, যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে, তাদের সবাইকে চিহ্নিত করে জনগণের কাছে এদেরকে এক্সপোজ করা দরকার। এইসব আলোচনার প্রেক্ষিতে ২৫ বছর পর আবারও খোঁজা হচ্ছে মামলার নথি। সরকারি এই কৌঁসুলি বলছেন, নির্দেশনা পেলে মামলাটি পুনরুজ্জীবিত করার ব্যাপারে পদক্ষেপ নেবেন তিনি। যে কিভাবে এটাকে ভবিষ্যতে এগিয়ে নেওয়া যেতে পারে, বিচার নিশ্চিত করতে পারে, সেভাবে পরিকল্পনা চলছে। রাষ্ট্রের যে কাঠামো, বিচারিক কাঠামো থেকে কী সিদ্ধান্ত আসে, সেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানের সাথে নিহত হন তার দেহরক্ষী সহ আরও কয়েকজন। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় গ্রেপ্তার মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে। বৃহস্পতিবার তাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশন বলছে, মানবতাবিরোধী অপরাধ মামলায় তার বিচারের সব প্রস্তুতি শেষ করেছেন তারা। ট্রাইব্যুনালের ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে গেল বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় জড়িত মোজাফফর হোসেনকে। ৪৫ বছর পলাতক ছিলেন তিনি। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আলোচিত হত্যাকাণ্ডের এই আসামির বিচার হবে সেনা আইনে। কিন্তু মঙ্গলবার অনেককে অবাক করে মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করতে আবেদন করে প্রসিকিউশন। এ সময় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, বিতর্কিত সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরীর সাথে ভিন্ন নামে কথা বলতেন মোজাফফর। এ সম্পর্কে বিস্তারিত জানতে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো দরকার। পরে ট্রাইব্যুনাল বৃহস্পতিবার জিয়া হত্যার আসামি মোজাফফরকে হাজির করার নির্দেশ দেন। মাসুদউদ্দিন চৌধুরী এবং তার পিএ, তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে, এবং সেই কথোপকথনের মধ্যে আরেকজন ব্যক্তি আছে জন্ডু নামীয় একটা ফেক নাম। এই জন্ডু আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। এদিকে শেখ হাসিনার শাসনামলে গুমের শিকারদের যেখানে রাখা হতো সে সমস্ত আয়নাঘর পরিদর্শন করতে ৩ বিচারককে আবেদন করেন চিফ প্রসিকিউটর। পরে ট্রাইব্যুনাল ডিজিএফআই, ডিবি, র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে যাওয়ার কথা জানান। ট্রাইব্যুনাল এক সম্মতি জ্ঞাপন করেছেন যে ট্রাইব্যুনালের ৩ জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাগর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে, সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধ হত্যা মামলায় সাবেক এমপি হাবিব হাসান সহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আহ্বান জানিয়েছে প্রসিকিউশন।
মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর সবুজবাগে ইব্রাহিম পলাশ নামে ওয়ার্ড বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজারবাগ বাজার পানির পাম্পের কাছে পলাশের ওপর হামলা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার 2 হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলা হয়। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড। কয়েক মাস আগেই বিয়ে করেছিলেন রাজধানীর সবুজবাগের বাসিন্দা ইব্রাহিম পলাশ। ছিলেন ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী। মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগের কদমতলী এলাকায় পলাশকে এলোপাতাড়ি আঘাত করে দুর্বৃত্তরা। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাত এতটাই নির্মম ছিল যে তার 2 হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। ওর যে অবস্থা দেখছি, সিচুয়েশন দেখছি, মানে 2টা হাত একদমই কেটে নিয়ে গেছে। আমার বিয়ে হয়েছে 3 মাসও হয় নাই। আমরা সবাই দাঁড়াই ছিলাম, ওই সামনে থেকে প্রায় 5 জনের মতন এসে আর কি অ্যালোপ্যাথারি কোপায়, যার কারণে আমি বাচ্চা নিয়ে কোলে ছিলাম। বাচ্চা আমার কোলে ছিল, ওর শরীরে পর্যন্ত রক্ত গিয়েছে। নিহত পলাশের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। পূর্ব পরিকল্পনা তো অবশ্যই ছিল, কিন্তু অন্য কেউ মারতে পারে, সেটা হতে পারে রাজনৈতিক কোনো কারণেও মারতে পারে, বা এই মোবাইল চুরির ঘটনাতেও মারতে পারে, বা অনেক শত্রু তো থাকতেই পারে। ও বিএমপি করতো, ওর শত্রু ছিল, অনেক শত্রু। যেখানে মারছে ওখানে তো ফুটেজ আছে, আপনারা দেখেন ওই ফুটেজে কি হয়েছে, কি করছে। আজকে শুনছি যে সন্ধ্যার সময় একটা মোবাইল নিয়ে বলে বিচার। এই বিচার ওরে কে ডাকলো, কি বিচার, আসলে কি হয়েছে, কে চালাকি করে নিয়ে ওরে মারছে। হত্যাকাণ্ডের কারণ ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার ইতিমধ্যে টিম বাইরে আছে। কিছু তথ্য আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে নাম বলছি না। আমরা আশা করছি যে খুব শীঘ্রই যারা যারা এই ঘটনায় জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। এ ঘটনায় সবুজবাগ থানায় পলাশের বড় বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। কোথাও সিগন্যাল বাতি নষ্ট, কোথাও অকার্যকর লাইন ক্লিয়ার ব্যবস্থা। অনেক জায়গায় সচল নেই ফোন কিংবা ব্যারিকেড। এমন দুর্দশায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে দেশের লেভেল ক্রসিংগুলো। 3000-এর বেশি রেলগেটের বেশিরভাগই কার্যত ভরসা শুধু গেটম্যান। এই পরিস্থিতিতে লেভেল ক্রসিংগুলো অটোমেশনে বুয়েটের একটি বিশেষজ্ঞ দলকে দায়িত্ব দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আদ্দিন সজীবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মমিনুল ইসলাম মমিন ও রিপু আহমদ। রেলের নষ্ট সিগন্যাল বাতিতে এখন পাখির বাসা। সংকেত ছাড়াই চলছে ট্রেন, ভরসা শুধু গেটম্যানের হাতের ইশারা। এমন ঝুঁকিপূর্ণ চিত্র বেশিরভাগ রেলগেটে। রাজধানীর এফডিসির লেভেল ক্রসিংয়ে যে রেল লাইন ক্লিয়ারের ব্যবস্থা রয়েছে সেটা অকার্যকর হয়ে পড়ে আছে অনেক দিন। এছাড়া যে টেলিফোন রয়েছে যোগাযোগের জন্য সেটাও নষ্ট। এর বাইরে ট্রেন যখন খুব কাছে চলে আসে তখন বাজে কলিং বেল। এভাবেই অরক্ষিতভাবে চলছে দেশের রেলগেট ব্যবস্থাপনা। ফলে প্রতি মুহূর্তেই সতর্ক থাকতে হয় গেটম্যানদের। ট্রেন দেখলেই তড়িঘড়ি করে ফেলেন ব্যারিকেড। এতে হরহামেশাই ঘটে দুর্ঘটনা। রেলওয়ে পুলিশের তথ্য বলছে, গত 10 বছরে সারা দেশে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 3600 মানুষ। আমার লগে তো টেলিফোনও নাই, লকও নাই, চাবিও নাই, কিছুই নাই, সব কিছু নষ্ট। আর আমার দ্বারা তো কোনো ইনফরমেশন নাই যে গাড়ি আসতেছে। আমাদের এখানে কেটি ইন্টারলক গেট, আমাদের কেটির লাইনটা কেটি আছে কিন্তু লাইন নাই। রেলওয়ের তথ্য মতে দেশ জুড়ে প্রায় 3500 কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিং আছে 3200-এরও বেশি, যার মধ্যে 1000-এর বেশি গেটই অনুমোদিত। বি ক্লাস বলি আমরা, যেটা সি ক্লাস বলি, এরকম গেটের সংখ্যা বেশি এবং লোকজন আনঅথরাইজডভাবে ক্রস করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর জন্য আমরা আসলে রিসেন্টলি বুয়েটের সাথে আলোচনা করছি। আমরা কিছু অটোমেটেড গেটগুলো করার চেষ্টা করতেছি, পরীক্ষামূলকভাবে করতেছি।
লেভেল ক্রসিংয়ে সেন্সরযুক্ত অটোমেটেড সিগন্যাল ও ব্যারিকেড স্থাপনে পরীক্ষা নিরীক্ষার কাজ করছে বুয়েটের 10 সদস্যের একটি দল। তারা জানান আগামী 6 মাসের মধ্যে ঢাকার 15টি রেলগেটে বসানো হতে পারে পরীক্ষামূলকভাবে। আমাদের যে সোশ্যাল কনটেক্সট, আমাদের যে টেকনোলজিক্যাল রিয়েলিটি, এই দুটার সাথে সামঞ্জস্য রেখেই একটা হোমগ্রোন সলিউশন ডেভেলপ করা, যেটা আমাদের জন্য কস্ট এফেক্টিভ হবে। আমরা রিয়েল লাইফের ট্রাফিক যেটা আসা যাওয়া করছে সেটাকে হ্যাম্পার করবো না। তার পাশে একটা ফাঁকা জায়গায় আমরা একটা গেট এস্টাবলিশ করে ট্রেনের আসা যাওয়ায় এটার নামছে উঠছে ঠিক মতো কিনা এটাকে আমরা টেস্ট করবো। 3টা গেট, এটাও নেক্সট কাপল অফ মান্থসে। তবে রেলের দুর্বল কাঠামোর বাস্তবতায় লেভেল ক্রসিংয়ে নতুন প্রযুক্তির স্থাপন চ্যালেঞ্জিং বলে মনে করছে বিশেষজ্ঞ দলটি। আছে সরঞ্জামের নিরাপত্তার শঙ্কাও। তো আমরা একটু চেষ্টা করবো তুলনামূলক একটু আগে থেকে অ্যালার্মটা দেওয়ার, যেন মানুষ যথেষ্ট রেসপন্স টাইমটা পায়। আমরা সাধারণত এমন একটা স্পিডে নামানোর চেষ্টা করব যে স্পিডটা আমাদের জন্য সুদিং হয়। আবার ট্রেনটা যখন ক্রস করে চলে গেল, এই গেটটাকে আবার অটোমেটিক্যালি আমরা তুলে দেবো। আমরা চেষ্টা করব না যে প্রথম থেকে মানুষকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, কারণ মানুষের একটা ভূমিকা আমাদের কনটেক্সটে কিন্তু আছে। স্বয়ংক্রিয় ব্যারিকেডের পাইলট প্রকল্প সফল হলে ধাপে ধাপে দেশের সব লেভেল ক্রসিংয়ে স্থাপন করতে চায় বাংলাদেশ রেলওয়ে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে এবার সশস্ত্র বাহিনীও মোতায়েন করতে চায় নির্বাচন কমিশন। এজন্য নির্বাচনী আইনে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে ইসি। খুব শিগগিরই প্রস্তাবনাগুলো স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় বর্তমান সরকার। তার আগে নির্বাচন সংক্রান্ত আইন পর্যালোচনা করতে সভায় বসে কমিশন। মঙ্গলবার দিনভর আলোচনা শেষে আইনে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়, যেখানে রয়েছে সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত, দ্বৈত নাগরিকরা নির্বাচনে অংশ নিতে না পারার মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব। গ্যারান্টার যারা, তাদেরকেও ঋণখেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। এর পাশাপাশি বিল খেলাপি, যে ধরেন আপনার ইলেকট্রিসিটি বিল, ভূমিকর, ওয়াসা, এই ধরনের যে সমস্ত সেবা প্রদানকারী সংস্থায় যদি কোনো বিল খেলাপি থাকে, সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে, সেক্ষেত্রে এই আপনার অযোগ্যতা হিসেবে আসবে। লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। দ্বৈত নাগরিকত্বধারী যারা, তাদেরকেও আমরা মনে করি, কমিশন মনে করে যে তাদেরকেও আপনার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, খুব শিগগিরই প্রস্তাবনাগুলো স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার, যে এখন আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদেরটা উপযুক্ত মনে করেন, তাহলে তারা সেইভাবে ব্যবস্থা নেবেন। এছাড়া এনআইডিতে জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে পাবলিক পরীক্ষার সার্টিফিকেট দিয়ে মাঠ পর্যায়ে সংশোধন করা যাবে। পাবলিক এক্সাম সার্টিফিকেটের বেসিসে এটা মাঠ পর্যায়ে এটা আবার ডেলিগেট করা হবে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে, জানিয়ে চলছে সমালোচনা। এ ঘটনায় তথ্য উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। যদিও নিজ ফেসবুক আইডিতে ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন গাজী নজরুল ইসলাম। আরও দাবি করেন, দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ পারিবারিক বিরোধের জেরে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান সংসদ সদস্য। জামায়াতে ইসলামের বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমের খবরের দিকে নজর রাখছে জামায়াত। এরই মধ্যে জামায়াত নেতার প্রথম এবং দ্বিতীয় স্ত্রী এই ঘটনায় নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। তথ্য উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে জামায়াত। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, কোস্টগার্ড পরিচয়ে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ খতিয়ে দেখবে সরকার। এই সরকার কোনো গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলোকে প্রশ্রয় দেবে না। অন্তত আমি সরকারের বিরুদ্ধে এই ব্যাপারে খুবই কঠোর লড়াই করব, কারণ আমার তো নিজস্ব একটা অ্যাক্টিভিজম আগেই ছিল। একটা রাষ্ট্র কাউকে যদি গুম করে, কাউকে যদি বিচার বহির্ভূতভাবে হত্যা করে, সে আর রাষ্ট্র থাকে না, সে মাস্তানে পরিণত হয়।
মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। উত্তরের দিয়াবাড়িতে শোকাবহ পরিবেশে প্রাণ হারানোদের স্মরণ করা হয়। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। ছবিতে আছে শুধু, বাস্তবে নেই। জমদূত হয়ে আছড়ে পড়া বিমান নিভিয়ে দিয়েছে ফুটফুটে শিশুপ্রাণ। তাদের স্মৃতিতে শ্রদ্ধায় বন্ধু সহপাঠীরা লিখেছে হৃদয় ছোঁয়া হরফ। ট্রাজেডির 1 বছর পূর্তিতে দুর্ঘটনা কবলিত ভবনের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। স্মরণ করেন নিহতদের। নীরবতা পালনের পর হয় দোয়া ও মোনাজাত। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রায় বিমান যায়, কোনো একটা সামান্য সাউন্ড হলেও আমরা অনেক ভয় পাই। কেউ হারিয়েছেন প্রিয় ছাত্রকে, কেউ হারিয়েছেন সন্তান, কেউ বা সবচেয়ে কাছের বন্ধু। তারা বললেন মর্মান্তিক দুর্ঘটনা জীবনে যে শূন্যতা সৃষ্টি করেছে তা পূরণ হওয়ার নয়। তাসনিয়ার একটাই কথা ছিল, বাবা তোমাদের সাথে আর কিছুটা দিন থাকতে চাই। মৃত্যুর আগে এই কথাটাই শুধু বারবার বলতো। সেই কথাটা যখন মনে পড়ে তখন কোন বাবা স্থির থাকতে পারে বলেন? আমাদের বাচ্চারা শারীরিকভাবে যেমন অসুস্থ, মানসিকভাবেও অসুস্থ। শোকের অংশ হিসেবে রাজধানীর উত্তরা সহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 16টি শাখায় একদিনের ছুটি পালন করা হচ্ছে। হাসপাতালসমূহ, সশস্ত্র বাহিনী। এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। এতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, মাইলস্টোন দুর্ঘটনার ভয়ভীতি জয় করে ভুক্তভোগী ও তাদের পরিবার যে দৃঢ়তার পরিচয় দিয়েছে তা দেশ ও জাতির চিরদিনের অনুপ্রেরণার উৎস। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন ডাক্তার জুবাইদা। এছাড়া সংকটময় মুহূর্তে আক্রান্তদের পাশে দাঁড়ানোয় সেবা সংস্থাগুলোর ভূয়সী প্রশংসা করেন তিনি। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। এবছর বেসরকারিভাবে হজে যেতে সর্বনিম্ন খরচ পড়বে 5,13,000 টাকা। এছাড়া সরকারি ব্যবস্থাপনায় প্রথম প্যাকেজ 6,15,000 টাকা এবং দ্বিতীয় প্যাকেজে 5,05,000 টাকা খরচ হবে। ধর্মমন্ত্রী জানান, সামগ্রিক হজ ব্যয়ও আগের বছরের তুলনায় কমেছে। ইসলামের অন্যতম ফরজ ইবাদত হজ। প্রতি বছর ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টির আশায় শামিল হন পবিত্র মক্কা নগরীতে। মঙ্গলবার সরকারিভাবে হজের 2টি প্যাকেজ ঘোষণা করা হয়। সর্বনিম্ন প্যাকেজ 5,05,000 টাকা, যা চলতি বছর ছিল 4,67,000 টাকা। দ্বিতীয় প্যাকেজ 6,15,000 টাকা, আর বেসরকারি সাধারণ প্যাকেজ 5,13,000 টাকা। খরচ বাড়েনি দাবি করে এর ব্যাখ্যাও তুলে ধরেন ধর্মমন্ত্রী। এখানে দুটো জিনিস বাড়তেছে, একটা হলো খাবারের জন্য বাড়তেছে 39,508 টাকা, আর সার্ভিস চার্জ 23,240 টাকা। মুদ্রা বিনিময় হারে বেড়েছে 3,826 টাকা। মন্ত্রী বলেন, গ্রুপভুক্ত এজেন্সিগুলো পারস্পরিক আলোচনার ভিত্তিতে অতিরিক্ত 3টি প্যাকেজ ঘোষণা করতে পারবে। তবে সরকার ঘোষিত হজ প্যাকেজ 2-এ সেবা সুবিধাদি কমিয়ে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না। তিনি জানান, বিমান ভাড়া গত বছরের চেয়ে প্রায় 25,000 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে 24,830 টাকা কমানো হয়েছে। 2027 সালের হজ নিবন্ধন শেষ হবে 24 সেপ্টেম্বর। হজ ফ্লাইট শুরু 8 এপ্রিল। 3.5 লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন ও প্যাকেজের সমুদয় টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করা যাবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। 2017 সালে শুরু হওয়া প্রকল্প শেষ হবার কথা 5 বছর পর, অথচ 9 বছর পেরিয়ে গেলেও কাজ হয়েছে অর্ধেক। নতুন করে নকশা পরিবর্তন করায় ব্যয় বেড়েছে প্রায় 10,000 কোটি টাকা। সময় বাড়ছে আরও 5 বছর। বলছি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা। উন্নয়নের নামে তৈরি হওয়া এই শ্বেতহস্তি প্রকল্প অনুমোদনের জন্য আবারও তোলা হচ্ছে একিনেক সভায়। দেলাওয়ার দোলনের প্রতিবেদন।
যানজট এড়িয়ে রাজধানীর সাথে চট্টগ্রাম বন্দর ও দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সাথে সহজ যোগাযোগের লক্ষ্যে নেওয়া হয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। যোগাযোগ করিডোর স্থাপনের মাধ্যমে যা দ্রুত সময়ে সংযোগ বাড়াবে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের মধ্যে। 2017 সালে শুরু হওয়া প্রকল্পটি শেষ হওয়ার কথা 5 বছরে, অথচ 10 বছরে কাজ শেষ হয়েছে অর্ধেক, যার কারণে বেড়েছে সেবা খাতের স্থাপনা ও ভূমি অধিগ্রহণ জটিলতা। তাই দ্বিতীয়বারের মতো সংশোধন করা হচ্ছে প্রকল্পের প্রস্তাব। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নেয়া প্রকল্পটির প্রাথমিক ব্যয় ছিল 16,901 কোটি টাকা। 2 দফায় ব্যয় বাড়ানোর পর যা গিয়ে ঠেকেছে 26,581 কোটি টাকায়, যেখানে চীনের ঋণ 13,242 কোটি টাকা। বড় বড় প্রকল্প নেওয়ার সময় যে সম্ভাব্যতা যাচাই যেটা আমরা বলি টেকনিক্যালি এবং ফিনান্সিয়ালি, সেটা অনেক সময় আসলে অনেকটা আমাদের কাছে এখন ফর্মালিটির মতন, কাগজে কলমে একটা এ ধরনের অ্যানালিসিস করতে হবে, সেজন্য আমরা করছি। আমরা যে প্রাইসটা নির্ধারণ করি, কস্ট অ্যাসেসমেন্ট করি, আমাদের কিন্তু এক্সপার্ট নাই। চায়নার সাপোর্টেড যে প্রজেক্টগুলো, এগুলো ডিরেক্ট কন্ট্রাক্টিং, একটাই প্রতিষ্ঠান এবং তার সঙ্গে আমার নেগোশিয়েট করে কস্ট নির্ধারণ করতে হয়। তো সেখানে যদি ইনফ্লেটেড কস্ট নির্ধারণ হয়, আমার তো ধরারও কোনো সুযোগ নেই। প্রকল্পটিতে বাড়ছে সময়ও। বাণিজ্যিক চুক্তির 5 বছর পর ঋণ চুক্তি হওয়ায় প্রকল্পের মেয়াদ 2026 সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। কাজ পুরোপুরি শেষ না হওয়ায় নতুন প্রস্তাবে সময় বাড়ছে 2030 সালের জুন পর্যন্ত। ঢাকা সাভার মহাসড়ক এদিকে আশুলিয়া গিয়ে যুক্ত হচ্ছে, এবং আমরা যেহেতু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একটা ব্রডব্যান্ড কানেকশন দেওয়ার কথা বলছি, সেক্ষেত্রে এটা তো যখন এটা টেকনিক্যাল ফিজিবিলিটি করা হয়েছে, এই মোড়ের মধ্যে সলিউশনটা কিন্তু দেওয়া হয়নি। 24 কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা থেকে শুরু হয়ে শেষ হচ্ছে সাভারের শ্রীপুর বাস স্ট্যান্ডে গিয়ে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। উত্তরাঞ্চলের বেশ কয়েকটি নদ নদীতে তীব্র হচ্ছে ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও আবাদি জমি। এতে আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। এদিকে নেত্রকোনার কলমাকান্দায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে চলাচল। টানা বৃষ্টি আর উজানের ঢলে বেড়েছে নদ নদীর পানি, তাতে তীব্র হয়েছে ভাঙন। গাইবান্ধার বিভিন্ন উপজেলার প্রায় 40টি পয়েন্টে ভাঙছে ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাঘট। বিলীন হয়েছে বসতভিটা, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। আতঙ্কে অনেকে আশ্রয় নিয়েছেন বাঁধ ও শিক্ষা প্রতিষ্ঠানে। ঘর বাড়ি ভাঙ্গি রেখে দিছি, সে ঘর বাড়িগুলো আবার মনে করো সরাসরি করার কারণে গবাদি পশু কোথায় রাখি। খুব ভাঙতেছে, কোনো তো কাজ কাম হওয়া নাকছে না, এই বস্তা আনবে নাকছে, একদিন দুটো ফেলা, তার 7 দিন নাই। যমুনার তীব্র স্রোতে ফের ভেঙেছে টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক সড়ক। ক্ষতিগ্রস্ত হয়েছে শাখারিয়া এলাকার প্রায় 60 মিটার অংশ। বন্ধ রাখা হয়েছে যান চলাচল। আমাদের আর কোনো জায়গা জমি কিচ্ছু নাই, আমার বাবার কোনো ভিটা বাড়ি নাই, এটাই আমাদের শেষ সম্বল। এই রাস্তা যদি ভেঙে যায়, টাঙ্গাইল জেলা এবং বৃহত্তর ময়মনসিংহ প্লাবিত হবে। জিও ব্যাগ ডাম্পিং কাজ অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আমাদের প্রায় 2000-এর মতো জিও ব্যাগ ডাম্পিং সমাপ্ত হয়েছে। আমরা আমাদের জিও ব্যাগ ডাম্পিং কাজ অব্যাহত রাখব। কুড়িগ্রামে আবারও ধসে গেছে ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা বাঁধের 30 মিটার। চলতি মাসে কয়েক দফায় ক্ষতিগ্রস্ত হলো প্রায় 200 মিটার অংশ। হুমকিতে আশপাশের বসতি, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাদি জমি। যেখানে বস্তা দিতেছি, যে গভীর বস্তা তো থাকতেছে না, বা 2-3টে দিলেই যথেষ্ট। তাহলে নদীর স্রোতটা মানে পূর্ব দিকে গেলে তাহলে পশ্চিমের আসবে না। অন্যদিকে নেত্রকোনার কলমাকান্দায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে চলাচল। পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গজারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ক্ষতি হয়েছে ধানের বীজতলা ও ফসলের। এই বন্যা আসলেই আমাদের রাস্তাঘাট ভেঙে যায়। তারপরে স্কুলটা গত বছরেও এইভাবে 2টা রুম ভেঙে গেছিল। ক্ষতি ব্যাগ দিক দিয়ে হইলে বড় ক্ষতিটা হয়েছে যে আমন ধান জ্বালা ছিলাম, জ্বালা নষ্ট হয়েছে সব। পাহাড়ি ঢলটা আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এটা আসলে স্থায়ী হয় না, পানির গতিটা অনেক বেশি, খুব দ্রুত এটা নেমে আসতেছে, এবং আমরা আশা করি কোনো রকম ওইরকম ক্ষতিগ্রস্ত কেউ হবে না।
দুর্ভোগ এড়াতে জেলার নদী ও পাহাড়ি খাল পুনঃসংস্কারের দাবি স্থানীয়দের। সরাবাদ তহুরা জিডিয়া, চ্যানেল 24। পানি বৃদ্ধি ও ভাঙন পরিস্থিতি নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হীরক গুণ, যাচ্ছি তার কাছে। হীরক, পানি কতখানি বেড়েছে এবং নদী ভাঙনে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, সামগ্রিক পরিস্থিতি জানাবেন। আসলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল পানিতে এবং টানা বৃষ্টিতে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি সেটি অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহ ধরেই সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বাড়ছে। আজকেও কিন্তু যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বেড়েছে এবং এছাড়াও কাজীপুর পয়েন্টেও কিন্তু যমুনা নদীর পানি বেড়েছে এবং যমুনা নদীর পানি আরও কয়েকদিন বাড়তে পারে এমন কথা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে এবং তারা যেটি বলছে যে যমুনা নদীর পানি বাড়লেও আসলে বড় ধরনের বন্যার কিন্তু যেটি পূর্বাভাস সেটি নেই, তারপরেও যমুনা নদীর পানি বাড়ছে এবং আমরা এখন যে স্থানটিতে রয়েছি এটি সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপেরি এলাকা। এই এলাকাটি কিন্তু আসলে ভাঙ্গন কবলিত এলাকা। গত 2 থেকে 3 বছর ধরে কিন্তু এই ভাটপেরি এলাকাটি যমুনা নদীর ভাঙ্গনের কবলে পড়েছে এবং এবছরও কিন্তু বেশ কয়েকদিন আগেও ঠিক যমুনা নদীর ডানতির এই রক্ষা বাঁধের প্রায় 15 মিটার এলাকা কিন্তু নদীগর্ভে ধসে যায়। এরপরে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা বালিভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করে ভাঙন কিছুটা রোধ করেছে। তবে এই এলাকাবাসীর যেটি অভিযোগ, তারা যেটি বলছে যে পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা এবং তারা শুষ্ক মৌসুমে এই এলাকায় সারিবাঁধ সহ যে জরুরি পদক্ষেপ আসলে গ্রহণ না করার ফলে প্রতি বছরই কিন্তু এই ভাটপিয়ারি সহ বিভিন্ন এলাকায় কিন্তু নদী ভাঙন দেখা দিচ্ছে এবং এই ভাটপিয়ারি এলাকার যেটি দাবি যে এই ভাটপিয়ারি এলাকাকে রক্ষা করতে কিন্তু এখানে একটি স্থায়ী বাঁধ নির্মাণে তারা দাবি করেছে। এছাড়াও সিরাজগঞ্জের কাজীপুর চৌহালি উপজেলা যেটি চরাঞ্চল সেখানেও কিন্তু যমুনা নদীর ভাঙন রয়েছে। তবে এখন আমরা যেটি খবর পেয়েছি যে কাজীপুর উপজেলার যেটি চরাঞ্চল চর কৃষি এলাকায় নদীর ভাঙন কিন্তু এখনো রয়েছে। তবে যমুনা নদীর পানি এখনো বাড়ছে, যে কারণে ভাঙন কিন্তু ঝুঁকিতে প্রায় যমুনা নদীর চরাঞ্চলের যেটি যমুনা নদীর তীরবর্তী 5টি উপজেলা, বিশেষ করে কাজীপুর, সিরাজগঞ্জ সদর, চৌহালি, বেলকুচি এবং শাহজাদপুর উপজেলা যেটি নিম্নাঞ্চল এবং চরাঞ্চলগুলো ধীরে ধীরে কিন্তু প্লাবিত হতে শুরু করেছে। তবে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটি বলছে যে ইতিমধ্যে তারা বন্যা মোকাবেলা এবং ভাঙন রোধে কিন্তু তারা পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছে এবং যমুনা নদীর পানি কিন্তু এখনো বাড়ছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে আর 2 থেকে 3 দিন বাড়ার পরে কিন্তু আবার যমুনা নদীর পানি কমতে শুরু করবে। শ্রেয়া, ধন্যবাদ হীরক। দর্শক, নদী ভাঙনের খবর জানতে আমরা যুক্ত ছিলাম সিরাজগঞ্জে। হবিগঞ্জে বানের পানি নামলেও রেখে গেছে ক্ষতচিহ্ন। বিধ্বস্ত হয়েছে 115 কিলোমিটার সড়ক। কোথাও উঠে গেছে পিচ, কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। বিভিন্ন স্থানে ধসে গেছে সড়কের একাংশ। এলজিইডির প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 79 কোটি টাকা। এটি কোনো কাঁচা রাস্তা নয়, বানের স্রোতে এই দুরবস্থা এলজিইডির নির্মাণ করা পাকা সড়কের। সম্প্রতি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেঙে যায় হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ বাঁধ। এতে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। তবে পানি নেমে গেলেও রয়ে গেছে ভাঙনের ক্ষত। বৈদ্যার বাজার লস্করপুর সড়কের বিভিন্ন অংশ ধসে পড়ায় ব্যাহত হচ্ছে অন্তত 20 গ্রামের মানুষের যাতায়াত। 15-20 গ্রাম আছে ওটাই, এখান থেকে যাতায়াত করতে মালামাল নিয়ে যেতে হয়। বৃদ্ধ মানুষ আছে বা অসুস্থ মানুষ আছে, তারা নিয়ে খুব কষ্ট করা লাগতেছে। শুধু এ সড়ক নয়, এবারের বন্যায় হবিগঞ্জের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে 115 কিলোমিটার রাস্তা। কোথাও উঠে গেছে পিচ, কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। আমরা যাতায়াত করতে অসুবিধা হয়, অথবা স্বাস্থ্যগ্রস্ত যে দিলে মিরপুর গুইরা আওয়া লাগে। যেগুলা রাস্তা আছে এগুলো সব জায়গার মধ্যে ভাঙ্গা, প্রায় জায়গাতে কোনো গাড়ি ঘোড়া লইয়া আসার মতন না। যে সাদালাল স্কুলের দিকে মানুষ ছাত্ররা স্কুলে যায়, আমার বাচ্চা স্কুলে যায়, মানে আওয়ার মতন না। মানে খুব জরুরি রাস্তাটা ঠিক করা। এলজিইডির প্রাথমিক হিসাব বলছে বন্যায় সড়ক অবকাঠামোর ক্ষতি প্রায় 79 কোটি টাকা। তবে পানি পুরোপুরি নেমে গেলে ক্ষতির হিসাব বাড়তে পারে। এখন তো মাত্র ভাই বন্যা শুরু হয়েছে আর কি, এটা ধাপে ধাপে শুরু হবে ভাই। বন্যায় আসলে ক্ষতি হয় একসাথে, আর কাজগুলা তো শুরু হয় ভাই একসাথে না, ধাপে ধাপে শুরু হয় আর কি। হবিগঞ্জের রাস্তাঘাট দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ বাড়বে বলে শঙ্কা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট,
চ্যানেল 24। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও যৌতুকের জন্য স্ত্রী হত্যা ও ধর্ষণের ঘটনা বিবেচনায় আসবে না, সচিবালয়ে তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, আদালতে প্রমাণের ভিত্তিতেই এসব মামলা নিষ্পত্তি হবে। জানান, মধ্যস্থতার মাধ্যমে কিছু বিরোধ নিষ্পত্তি করা গেলে 1 বছরের মধ্যে মামলা জট 45 লাখ থেকে কমিয়ে 20 লাখে নামিয়ে আনা সম্ভব হবে। বর্তমানে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম 30 জেলায় চলমান। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই ব্যবস্থা চালু করা হবে। মামলার সাথে শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে এই জিনিসটা এস্টাবলিশ করার জন্য তাকে প্রমাণ দিতে হবে। রেপের মামলা, শিশু ধর্ষণের মামলা কিংবা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছে মামলা, পরবর্তীতে এই সমস্ত মামলা নিয়ে এসে রাজনৈতিক কালার যদি কেউ দেওয়ার চেষ্টা করে, আমি বলেছি আমার টেবিল পর্যন্ত এই মামলা আসবে না। কাম হোয়াট মে, পলিটিক্যাল ফ্লেভার যতই থাক না কেন, রেপের মামলা তাকে আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে হবে। বগুড়া সদরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই নারী 3 মাসের অন্তঃসত্ত্বা। পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর স্বামী মাদক মামলায় কারাগারে ছিলেন। সেই সুযোগে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পিয়ন মাহবুবুর রহমান একই এলাকার আলমগীর হোসেন ও শহীদুল ইসলাম তাকে ধর্ষণ করে। সম্প্রতি ওই নারীর স্বামী জামিনে বাড়ি ফিরলে তাকে নির্যাতনের বিষয়টি জানায় ভুক্তভোগী। পরে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। অভিযুক্ত আরও একজন পলাতক রয়েছেন। এদিকে কুষ্টিয়ার কুমারখালীতে 10 বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলের খাবারের মান নিয়ে কথা বলায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রদলের 2 নেতাকে 4 সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে প্রশাসন। রেজিস্ট্রার জানান, মঙ্গলবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। বহিষ্কৃত 2 শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যোগাযোগ সম্পাদক হাসিবুর রহমান ও ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক তারেক রহমান। তারা শাহপরান হলের আবাসিক শিক্ষার্থী। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের 2 জন দলীয় পদ থেকেও বহিষ্কার করা হয়। ক্যান্টিনের খাবারের মান নিয়ে হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ করায় শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে শাখা ছাত্রদলের 2 নেতার বিরুদ্ধে। পঞ্চগড়ে ব্যাটারি কারখানার বর্জ্যে ছড়াচ্ছে ভয়াবহ দূষণ। অভিযোগ রয়েছে, অ্যাসিডযুক্ত পানি খেয়ে মারা যাচ্ছে গবাদি পশু সহ পুকুরের মাছ। বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে গাছপালা, পরিবেশ, যা দ্রুত সরানোর দাবি স্থানীয়দের। কারখানা থেকে বের হওয়া এসিড, সীসা ও অন্যান্য রাসায়নিক বর্জ্য ছড়িয়ে পড়ছে আশপাশের জমি ও জলাধারে। তেঁতুলিয়া উপজেলার দেবুপাড়া গ্রামের ভাই ভাই ব্যাটারি কারখানার নির্গত বর্জ্যে আতঙ্কিত স্থানীয়রা। তাদের অভিযোগ, দূষিত পানি খেয়ে মারা গেছে গবাদি পশু, অসুস্থ আরো কয়েকটি। মোটামুটি রাত 10টার পরে কাজ শুরু করে। এই করার পরে আমার চাচার 3টা গরু মারা গেছে, আমার বরাবর একটা মারা গেছে, একটা অসুস্থ। ওই পানিটা ছাড়ে দেয়, ওই পানি উছলে এনে চতুর্দিকে ছাড়ে, ময়লা টয়লা ছাড়ে। এরকম বিষাক্ত জিনিস আছে, গরু ওখানে পানি খেয়েছে। আমাদের এখানে এই রাসায়নিক জ্বালার পরতে আমার এই যে ধোঁয়াটা এদিকে যায়, আমার বাগান নষ্ট হয়ে গেছে। গরু বান্ধিছি, তখন ঘাস খাইছে, ঘাস খাওয়ার পরে গরু আমাদের মারা যায়। স্থানীয়দের দাবি, স্থানীয় ছাত্রদল নেতা সুমন রেজার ছত্রছায়ায় গড়ে উঠেছে কারখানাটি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আর ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে রাজি কারখানাটির মালিক। কোম্পানির লোকে বলছে, আমরা কি এগুলো জানি? আমাদের এলাকার লোক এগুলা কি জানে বলেন? আমাদের লোক এলাকার এইসব কি করে কিভাবে, এটা আমরা এখনো জানি না। মেম্বাররা সবাই এমন করছে, ভাই আপনারা যখন এলাকার লোকজন এত অপরাধ করছে, ভাই এত অপরাধ তুলে দিচ্ছে আপনাদের, আপনারা চলে যান। স্থানীয়দের অভিযোগের পর কারখানা সহ এলাকা পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। জানান, নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। সব রকম যে মামলা বা অন্যান্য বিষয়ের জন্য আমরা সুপারিশ দিয়ে দেবো। যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মামলার করতে দেয়, আমি যে সব নামগুলো অ্যাড্রেস নিছি, আমরা প্রয়োজনে মামলা করে দেবো ইনশাল্লাহ। অবৈধ কারখানাটি সরাতে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ চায় স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল। দেশের বাইরের খবর। 11তম দিনের মতো ইরানে অব্যাহত মার্কিন হামলা।
হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের বাধা দেওয়ার সক্ষমতা দুর্বল করতেই হামলার সিদ্ধান্ত জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। বুধবার মধ্যরাত থেকে চালানো হামলার বেশিরভাগই হয়েছে দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালীর আশপাশের এলাকায়। হামলা হয়েছে তাবরিজ, সিরিক, বুশাহির সহ বেশ কয়েকটি শহরে। তাবরিজের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন সেনারা। খুব শিগগিরই ইরানের কথিত পারমাণবিক স্থাপনা পিকেক্স মাউন্টেনে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন হামলা হলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরান। এদিকে ইরান যুদ্ধে এ পর্যন্ত ৩,৭৫০ কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। টানা কয়েকদিনের আগ্রাসনের জবাবে উপসাগরীয় বেশ কয়েকটি দেশের মার্কিন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফের বিক্ষোভকারীদের দখলে দিল্লির যন্তর মন্তর। আগের দিনে পুলিশের ব্যাপক লাঠিচার্জ ও টিয়ার শেল ছোড়ার পর আজও বিক্ষোভস্থলে জড়ো হন শত শত ছাত্রতরুণ। নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের কয়েক ঘন্টা পর ছেড়ে দেয় দিল্লি পুলিশ। শিক্ষার্থী আর তরুণদের বিক্ষোভে এবার উত্তাল দিল্লি। প্রশ্নপত্র ফাঁসের জেরে শুরু হওয়া বিক্ষোভে জড়ো হতে শুরু করেছেন সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা। সোমবার সংসদ অধিবেশনকে কেন্দ্র করে পার্লামেন্ট অভিমুখে ছাত্রদের পদযাত্রায় অভিযান চালায় দিল্লি পুলিশ। ব্যাপক লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ আর আটকের মধ্য দিয়ে রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা। প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন বিরোধী নেতারা। আন্দোলন স্লোগানের এক পর্যায়ে হস্তক্ষেপ করে দিল্লি পুলিশ। জনসমাগম থেকে টেনে হিচড়ে ধরে নিয়ে যাওয়া হয় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে। ধস্তাধস্তির এক পর্যায়ে রাহুল গান্ধীর নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। এ সময় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ কংগ্রেসের আরও কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করে দিল্লি পুলিশ। শুরু থেকে চুপ থাকলেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁস রোধ করা জাতীয় দায়িত্ব বলে মোদীর করা মন্তব্য সাংবাদিকদের জানান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রধানমন্ত্রীর একাগ্রতার কথাও বলেন তিনি। এদিকে ককরোচ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতেও রাজি হয়েছে ভারত সরকার। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে জবাবদিহিতার আওতায় আনার আশ্বাসও দিয়েছে গেরুয়া শিবির। গেল মে মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেকার যুবকদের তেলাপোকার সাথে তুলনা করলে গঠন করা হয় ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি, যার নেতৃত্বে ভারতের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা খাতে নানা অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভে নামেন সাধারণ ছাত্ররা। সমর্থন জানিয়ে রাজপথে নেমে আসেন লাদাখের শিক্ষাবিদ সোনাম ওয়াংচুকও। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির সেনাপ্রধান ওলেকজান্দার সিরস্কিকে বরখাস্ত করেছেন তিনি। সিরস্কির স্থলাভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মিখাইলো দ্রাপাতেই। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর ইউক্রেনের সামরিক নেতৃত্বে এটিই সবচেয়ে বড় পরিবর্তন। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে চলমান প্রতিরক্ষা কার্যক্রমে গতি আনতেই এমন সিদ্ধান্ত জানিয়েছেন জেলেনস্কি। 2024 থেকে 2025 সাল পর্যন্ত ইউক্রেনের স্থল বাহিনীর নেতৃত্ব দিয়েছেন দ্রাপাতেই। এর আগে গত সপ্তাহে মন্ত্রিসভায় বেশ বড় রদবদল করে ইউক্রেন সরকার। 6 দিন আগে পদ থেকে সরিয়ে দেওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভকে। লেবাননের সাথে আবারও সরাসরি ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 40 বছরের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট বন্ধ আছে। মঙ্গলবার হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে লেবাননের সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে মার্কিন সংস্থাগুলো। তবে পুনরায় ফ্লাইট চালুর আগে বৈরুত বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র। বিমানবন্দরটিকে নিরাপদ মনে হলে সিদ্ধান্ত কার্যকর করা হবে। 1985 সালে TWA ফ্লাইট 847 ছিনতাইয়ের ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্র ও লেবাননের মধ্যে সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায়। গ্রিসের এথেন্স থেকে ইতালি যাওয়ার পথে বিমানটি ছিনতাই করে বৈরুতে অবতরণ করানো হয়। সে সময় হত্যা করা হয় মার্কিন নৌবাহিনীর এক সদস্যকে। 15 বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে বিল পাশ করেছে ফ্রান্সের পার্লামেন্ট।
এই বিলের পক্ষে ভোট দিয়েছেন পার্লামেন্টের 2 কক্ষের আইন প্রণেতারা। নতুন এই আইনে 15 বছরের বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শিশুদের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পার্লামেন্টে বিল পাশ হওয়াকে বড় অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। চলতি বছরের সেপ্টেম্বর থেকেই আইনটি কার্যকর করার পরিকল্পনা দেশটির। আইনটি কার্যকর হলে 15 বছরের কম বয়সীরা নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট খুলতে পারবে না। খেলার খবর। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নির্ধারিত সময়ে ঢাকা আসবে ভারত দল। আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। বাংলাদেশ ক্রিকেটের এখন সবচেয়ে বড় অপেক্ষা ভারত সিরিজ। সেই অপেক্ষার অবসান ঘটাতে মাঠের বাইরেও তৎপরতা চলছে সমান তালে। ক্রীড়া কূটনীতির অংশ হিসাবে ভারতীয় হাইকমিশনের সঙ্গে আলোচনা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সরকারের আশা, অতীতের তিক্ততা ভুলে নির্ধারিত সূচি অনুযায়ী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইতিমধ্যে আমি নিজেই আমাদের যে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে। তারা সবাই ওয়েট করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে। রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে তৈরি হওয়া টানাপোড়েনের প্রভাব পড়ে ক্রিকেটেও। স্থগিত হয়ে যায় ভারত পুরুষ ও নারী দলের বাংলাদেশ সফর। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়াও দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরি করে। তবে সেই অধ্যায় পেছনে ফেলে সামনে এগোতে চায় বাংলাদেশ। ভারত তাতে সাড়া দিলেই হলো। বিগত সময় যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যেই একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সাথে আমাদের যে স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের যে যোগাযোগ চলাচল সবকিছুই খুব স্বাভাবিকভাবেই সেটা চলমান থাকবে ইনশাল্লাহ। ক্রিকেটীয় উত্তেজনার পাশাপাশি অর্থনৈতিকভাবেও বিসিবির জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজ। সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ ও টিকিট বিক্রি সহ নানা খাত থেকে বড় রাজস্বের আশা করছে বোর্ড। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। সাবেক ক্রিকেটারদের খেলা দেখার জন্য মিরপুর স্টেডিয়ামে লাউঞ্জ করেছে ক্রিকেট বোর্ড। টাইগার্স ডেন নামে এই লাউঞ্জের কাজ প্রায় শেষের দিকে। মঙ্গলবার সাংবাদিকদের তা ঘুরে দেখান বিসিবির সভাপতি তামিম ইকবাল। বাংলাদেশ জাতীয় দলের হয়ে অন্তত একটা ম্যাচ খেলা যে কোনো ক্রিকেটার সুবিধা পাবেন। খেলার দিন খাবারও সরবরাহ করবে ক্রিকেট বোর্ড। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পাশে বিসিবি সব সময় আছে, এমন বার্তা দিয়েছেন তামিম ইকবাল। পর্যায়ক্রমে আরও কিছু উদ্যোগ নেওয়ার কথাও বললেন তিনি। অবশেষে চূড়ান্ত হলো সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু। 8 বছর দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বসবে বাংলাদেশে। 4 থেকে 17 নভেম্বর ঢাকায় সব ম্যাচ। আয়োজন সফল করতে প্রস্তুত বাফুফে। সহসভাপতি ফাহাদ করিম বলছেন, বাংলাদেশকে টুর্নামেন্টের আয়োজক করা সময় উপযোগী সিদ্ধান্ত। বিশ্বকাপ উন্মাদনার রেশ এখনো কাটেনি। এর মধ্যেই সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ আর ভেন্যু চূড়ান্ত করল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। যদিও ভারতের নারী সাফ চলাকালে সংস্থাটির সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছিলেন, এবার আনুষ্ঠানিকতা সারলেন। 4 থেকে 17 নভেম্বর ঢাকায় সব ম্যাচ। 25 জুলাই লোগো উন্মোচন। আর 1 আগস্ট ভুটানের থিম্পুতে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে। ফিফার নিষেধাজ্ঞা থাকায় নেপালের অংশগ্রহণ নিয়ে আছে শঙ্কা। সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ আর ভেন্যু চূড়ান্ত করতে পেরে আমরা আনন্দিত। ফুটবলের জোয়ারে আয়োজক হিসেবে বাংলাদেশের নাম নিশ্চিত হওয়াটা রোমাঞ্চকর। আশা করি টুর্নামেন্ট সফল হবে। টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে জাতীয় স্টেডিয়াম। আগস্টের মধ্যে খেলা উপযোগী করে গড়ে তোলা হবে ভেন্যুটিকে। I think it will be very competitive and a good tournament এবং very timely বলবো আমি, একদম সময় উপযোগী আমি বলতে চাই, যে বিকজ আপনি দেখেন যে গত বছর আমরা ফুটবলের একটু চমৎকার জোয়ার দেখেছি। আমরা সেপ্টেম্বর উইন্ডোকে মাথায় রেখে কিন্তু ঢাকা মাঠটা কাজ করছি এবং আমার কাছে যে তথ্য আছে বাই অগস্ট ইট উইল বি ফুলি রেডি ইনশাআল্লাহ। সাফের আগে ঢাকায় 4 জাতি কাপ করতে চায় বাফুফে, যেখানে খেলতে আগ্রহী পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়া। আপনার প্রাথমিকভাবে আমাদেরকে বলেছে যে দে আর ইন্টারেস্টেড। সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের খেলা এখনো চূড়ান্ত নয়। ওই উইন্ডোতে আমরা আসিয়ান কোনো দেশ পাচ্ছি না, বিকজ আসিয়ান। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।